অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৪তম বাজেট। বিকেল ৩টায় এই বাজেট উপস্থাপন করা হবে। বাজেটের সম্ভাব্য আকার ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬,০০০ কোটি টাকা বেশি। উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপি চূড়ান্ত হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে কম। এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৪৬,০০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২,২৬,০০০ কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এ ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের মতামত না নেয়ায় তাদের নিবন্ধন বাতিল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। আর অধ্যাপক মামুন আল মুস্তফা বলেছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে একে অন্যের বিরুদ্ধে অবস্থান নেয়ায় মতানৈক্য তৈরি হয়। মাইটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ২০১৩ সালের ১ আগস্ট জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্টের একটি আদালত। ওই বছরই নিয়মিত লিভ টু আপিলের আবেদন করে জামাতে ইসলামী। দীর্ঘ ২ যুগ পর ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। একই সাথে দাঁড়িপাল্লা প্রতীকে বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। জামাতের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়টি পরিপূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ ও মামুন আল মুস্তফা। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে জামাতের সঙ্গে, স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের সঙ্গে রাজনীতি করেছে। এমনকি আপনি যদি আওয়ামী লীগের ইতিহাসের দিকেও তাকান, জামাতের ইতিহাসের দিকে, তাহলে তার আগেও ১৯৪০-এর দশকে, ৫০-এর দশকে আওয়ামী লীগ এবং জামাতের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে। পাকিস্তানের সংবিধান প্রণয়নের সময়ও দুই দলের নেতাদের মধ্যে অন্তত পক্ষে কথাবার্তা হয়েছে। তারা পরস্পরের স্বার্থে নিজেদের মধ্যে বন্ধুত্ব করে, কখনো কখনো শত্রুতা করে। এখানে রাজনীতি প্রধান, তাদের স্বার্থই প্রধান। এবং জাতীয় ইস্যুতে আপনার জাতীয় সমঝোতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা জামাতের ক্ষেত্রে কখনোই হয় নাই। এবং যখন জামাত এটা দলীয়ভাবে করতে গেছে, দেখেন প্রত্যেক ক্ষেত্রে ব্যাকফায়ার করছে। এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে এই দলটা কখনো জাতীয় ঐক্যমত তৈরি করার চেষ্টা করে নাই। আপিল বিভাগের এমন রায়ে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলে দাবি করেন তারা। রাজনৈতিক দল হিসেবে জামাত এখানে কার্যক্রম চালাতে পারবে কি পারবে না, তার থেকে বড় প্রশ্ন হলো ন্যায় বিচারের প্রশ্ন। একটা হলো রাজনীতি এবং আরেকটা হলো ন্যায় বিচার। আদালত রাজনীতি করবে তা নয়, আদালত রাজনীতির ঊর্ধ্বে থাকবে। ফলে আমাদের দুটো জিনিস আলাদা আলাদাভাবে বিচার করা উচিত। আপাতত তো তাই, তারা তাদের জায়গা থেকে তারা বলবে যে তারা ন্যায় বিচার পেয়েছে। কারণ ন্যায় বিচার ওই অর্থে পেয়েছে যে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত ছিল, তাদেরকে কোর্টের মাধ্যমে সেই নিবন্ধন বাতিল করা হয়েছে। সুতরাং আইনগত দিক থেকে দেখলে হ্যাঁ, এটা তো অবশ্যই তাদের জন্য ন্যায় বিচার। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেট রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ রায়ের দিন ধার্য করেছেন আদালত। ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯:৩০টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনায় ৫ দিন পর নিহত সিনহার বোন আদালতে মামলা করেন। ২০২২ সালে ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামলার রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। ৭ আসামি খালাস পান। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেট রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাওয়া শুরু করেছে মানুষ। ভোগান্তিহীন যাত্রায় যাত্রীর চাপ খুব একটা না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন অনেকে। দেখা যায় সব ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী 12 জুনের ট্রেনের টিকিট। সকাল 8টায় বিক্রি শুরু হবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও 100% আসন অনলাইনে বিক্রি করা হবে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুরের খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে প্রক্রিয়া শুরু করেছে। এসব কোরবানি পশুদের কোনরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করেই গরুকে দেশীয় খাবার খাইয়ে মোটাতাজাকরণ করা হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, জেলায় যে পরিমাণ কোরবানির পশু প্রস্তুত আছে তা জেলার চাহিদা মিটিয়ে 47,000 পশু দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা যাবে। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। জামালপুর জেলার 7টি উপজেলাতে প্রায় 11,000 খামারি ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1,02,465টি কোরবানি পশু প্রস্তুত করেছেন। এ জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 55,232টি। এতে আরও উদ্ধৃত থাকবে 47,422টি। এসব খামারে কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের কাজ করেছে খামারিরা। গরুকে উন্নত প্রজাতির সবুজ ঘাস, খৈল, ভুসি খাওয়ানোর পাশাপাশি নিয়মিত পশু চিকিৎসক দিয়ে রোগ পরীক্ষা করানো হচ্ছে। আমাদের গরুগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দ্বারা পালন করে থাকি। আমরা আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী লালন পালন করে থাকি। দেশীয় পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করেই গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খামারিরা। প্রতিটি গরু আমরা যত্ন সহকারে লালন পালন করে থাকি। লোক আসতেছে, গরু দেখতেছে, দামাদামি করতেছে, আমরা মোটামুটি সাড়া পাচ্ছি। ভালো দাম হয় তাহলে মালিকও খুশি, আমরাও খুশি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, জেলার খামারগুলো প্রাণী সম্পদ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। আমাদের জামালপুর জেলার সমস্ত খামারিদের নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগ তত্ত্বাবধান করছে এবং তারা আমাদের কোরবানি উপলক্ষে যে পশুগুলো উৎপাদন করেছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। সব মিলিয়ে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করে লাভবান হবে খামারিরা ও সুস্থ সবল পশু কিনে কোরবানি দিতে পারবে ক্রেতারা, এমনটা প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে খামারদের ব্যস্ততা। সারা বছর খুব বেশি ব্যস্ত না থাকলেও প্রতি বছর এই সময় ব্যস্ত হয়ে পড়েন টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার খামারিরা। রাত দিন চলছে দা, বটি, ছুরি, চাপাতি তৈরির কাজ। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদের প্রধান কাজ হচ্ছে পশু কোরবানি করা। পশু জবাই করা থেকে শুরু করে মাংস কাটা পর্যন্ত দা, বটি, চাপাতি ও ছুরির প্রয়োজন হয়। আর এই সবকিছুর যোগান আসে কামারদের কাছ থেকেই। তাই ঈদে তাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় কামার সম্প্রদায় এখন ব্যস্ত সময় পার করছেন। লোহা গরম করে তা পিটিয়ে কেউ তৈরি করছেন দা, কেউ তৈরি করছেন চাপাতি, আবার কেউ কেউ তৈরি করছেন ছুরি। যেরকম আশা করছি এরকম কোনো কাজ কাম এখনো আমাদের আসে নাই। লোকজন কম, আরে বৃষ্টি 8 বাজার আসতে পারে না খুব একটা। সারা বছর অলস সময় পার করলেও কোরবানিদের সময় তাদের কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ, যে কারণে এ সময় বিক্রিও হয় বেশি। বেচাকেনা কেবল শুরু হয়েছে, 4-5 দিনের মধ্যে বেচাকেনা শুরু হয়ে যাবে। 2-4 দিন পরে হয়তো বেচাকেনা হবে, আশা করি ভালোই হবে। এখন মানে টুকটাক কিছু চাবাটি চাকুটাকে বিক্রি হইতেছে। তৈরিকৃত দা, বটি সহ সকল মালামাল দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা এসে কিনে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন, কোরবানির সময় দা, বটি, ছুরির প্রয়োজন হয় কামাররা দাম বেশি নিচ্ছে। কোরবানির পশু প্রক্রিয়াজাত করতে সকল পণ্যের প্রয়োজন হয় বাধ্য হয়ে বেশি দামে এগুলো কিনছেন তারা। এখানে ছুরি, দাও এগুলি কেনার ব্যাপারে দেখতে আসছি। দাম বেশি চাইতেছে, হাজার বলে খরচ বেশি চাইতেছে। এবার দাম বেশি তুলনায় এবার কিন্তু কামারদের যে পরিমাণে পরিশ্রম করতে হয় সে অনুযায়ী পারিশ্রমিক পান না তারা। শুধু বাপদাদার পেশা টিকিয়ে রাখতেই এ কাজে নিয়োজিত কামাররা। সরকারি সহায়তা পাওয়া গেলে এই শিল্পটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। এবার আমাদের কৃষি।
বরগুনার বেতাগী ও আমতলী উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দর ভালো পেয়ে খুশি কৃষকরা। কাঁচা ধানই বিক্রি হচ্ছে মন প্রতি 1250 থেকে 1300 টাকায়। এদিকে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ, সার ও উপকরণ দিয়ে পরামর্শ দিয়েছে, সহায়তা করেছে কৃষি বিভাগ। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রতিকূল আবহাওয়া আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবার বরগুনায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা জানান, চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ, ট্রেনিং সহ সরকারের প্রণোদনা, সার ও সকল উপকরণ পেয়ে ভালো ধান ফলাতে পেরেছেন তারা। এখন ফসল ঘরে তোলার তোড়জোড় চাষিদের। মাঠে কাজ করতে আছে, আল্লাহ দিলে ধান খুব ভালো হয়েছে। আমরা এবছর লাভবান আছি, সবকিছুই ভালো আছে। নিয়মিত পরিচর্যা, সময় মতো সার ও কীটনাশক প্রয়োগের কারণে প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকেরা। এমন অবস্থায় ধানের ভালো দাম পেয়ে খুশি তারা। কৃষি অফিস থেকে আরো ভালো উন্নত ধরনের কোনো দাম থাকে যদি আমাদের দেয়, তবে আশা করি আমরা আরো ভালো চেষ্টা করব। কৃষকের বোরো ধান আবাদে প্রয়োজনীয় পরামর্শ সহ সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই বছরে আমতলী উপজেলায় 3233 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তার ভিতরে জনপ্রিয় জাতের ভিতরে 67, বৃধান 67, বৃধান 74, বৃধান 101, 2, 4 এই সকল জাতের আবাদ হয়েছে এবং বর্তমানে মাঠ পর্যায়ে বোরোর ফলনের অবস্থা, বোরো ধানের অবস্থা খুবই ভালো আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে বরগুনার বেতাগী ও আমতলী উপজেলায় 3233 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে চট্টগ্রাম নগরীতে আজও থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে পাহাড়ি এলাকায় ধসেরও আশঙ্কা রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিতে চট্টগ্রাম পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তিস্তা নদীর পানি। এতে রাজ্যটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। ফলে লালমনিরহাটে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে চরাঞ্চলের মানুষ ও নদী তীরবর্তী এলাকা। রবিবার পানি বৃদ্ধি পাওয়ায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে 44টি জলকপাট। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে ডালিয়া পয়েন্টে পানির সমতল ছিল 51.80 মিটার, বিপদসীমা 52.15 সেন্টিমিটার, যা বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির কারণে কৃষকদের জমিতে থাকা ফসল ভেসে যাচ্ছে, নষ্ট হচ্ছে কৃষকের আবাদি ফসল। জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে শনিবার এই খনিজ প্রকল্পের সন্ধান পায় বাপেক্স। 1980 সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সিসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর 2014 থেকে 15 অর্থ বছরে সিসমিক উপাত্ত এবং 2015 থেকে 16 অর্থ বছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে 24 জানুয়ারি জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। আগামী 72 ঘন্টা পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। 24 জানুয়ারি আমরা প্রথম আনুষ্ঠানিকভাবে এখানে খনন কাজ শুরু করেছি এবং 25 এপ্রিল আমাদের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং এখন আমাদের ওয়েল টেস্টিংয়ের কাজ চলমান।
এবং ওয়েল টেস্টিংয়ের পরে আমরা জানতে পারবো এখানে গ্যাসের কী পরিমাণ মজুদ আছে এবং আমরা এটা মানে গ্রিডে দেওয়ার মতো অবস্থা আছে কিনা এবং এটা সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা ডিসিশন নেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে রংপুরে সম্প্রতি গড়ার ২০ প্রত্যয়ে বৈঠক করেছে সেনাবাহিনী। সমঝোতার উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্তরা। রবিবার রংপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযুক্তদের নিয়ে দুই দলের নেতাদের তলব করেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জড়িত থাকা দুই দলের ৪ জন ক্যাম্পে হাজির হন। জাপা চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেন তারা। একই সাথে ভবিষ্যতে আইন শৃঙ্খলা বিঘ্নিত না করার অঙ্গীকার করেন দুই দলের স্থানীয় নেতারা। আর্মি কমান্ডারও রংপুরকে শান্তিপূর্ণ রাখতে সব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোরচাঁদ ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিবা ব্লিউ বির চাল জব্দ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় চাউল ৩ ব্যবসায়ী বাড়ি থেকে ২১০ বস্তা ৬ টন ৩০০ কেজি আনুমানিক মূল্য ৩,৫০,০০০ টাকা চাল উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়। এ সময় মোহাম্মদ আলী নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গোপালগঞ্জে সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর গোবরা গ্রামে রয়েছে ৪৭টি ঘর বিশিষ্ট গুচ্ছগ্রাম। রবিবার গুচ্ছগ্রামের বাসিন্দারা নানা অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন সেখানে গেলে একটি গণশুনানিতে পরিণত হয়। সেখানে বাসিন্দাদের ভিন্ন অভিযোগ শোনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। গণশুনানিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যাতায়াত সমস্যা বেরোনোর পথটাই নাই। খাওয়ার পানির মূল সমস্যাটা খাওয়ার পানির। এই খাওয়ার পানির এই ওয়াটার রেইনবো ওয়াটার প্ল্যান্ট আছে, কিন্তু এই প্ল্যান্টের পানি ৬ মাস থাকে, ৬ মাস পানি থাকে না। এদের খাওয়ার পানির অনেক সমস্যা। দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট সহ পর্যাপ্ত জনবল না থাকায় ভেঙে পড়েছে রেলওয়ে হাসপাতালের সকল কার্যক্রম। রেলাঙ্গনে কর্মরত উপজেলার প্রায় ১৫,০০০ রেল পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় এই হাসপাতালটি। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ থাকলেও চিকিৎসক ও ফার্মাসিস্ট না থাকায় তা কাজে আসছে না। ফলে বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে যাচ্ছেন রেলওয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত শ্রমিক কর্মচারীর পরিবারের সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবে না। অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিন। নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকার দিয়ে। টাঙ্গাইলের ঘাটাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ দিনব্যাপী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘাটাইল পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম.এ.এস. সালামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির,
সিলেট জেলা বিএনপির সহসভাপতি আন্দুন নূর, জেলা বিএনপির নেতা আবুল মুমিন। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, টঙ্গী থেকে তারা দুটি দাবি উত্থাপন করেছেন। একটি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর একটি হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে আনতে হবে। গতকাল টঙ্গীতে অনুষ্ঠিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই দাবিগুলো উত্থাপন করেন। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ধামরাই উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়া গেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। গতকাল খুলনা সিটি কর্পোরেশনের সচিব ও পশু হাট কমিটির আহ্বায়ক শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে হাটের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ফিরোজ সরকার। পরবর্তীতে প্রধান অতিথি সহ অন্যান্যরা কোরবানির হাটটি পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিকগণ সহ বিভিন্ন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিবির সহযোগিতায় ও জেলা প্রাণী সম্পদ দপ্তরে বাস্তবায়নে গতকাল শহরের প্রাণী সম্পদ অফিসের নিজস্ব কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক বখতিয়ার হোসেন উপস্থিত ছিলেন। বরিশালে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অববাহিতকরণ মতবিনিময় সভা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক AKM আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম ও ঢাকা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনির হোসেন। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক। রবিবার উপজেলা শহরের কলোনি মোড়ে অবস্থিত ১৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদামে উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষক চালকল মালিকদের নিকট নতুন করে বোরো মৌসুমে ক্রয়কৃত সংরক্ষিত মানের চাল যাচাই বাছাইকরণ সহ কৃষক ও স্থানীয় চালক মালিকদের কাছ থেকে ধান চালের ক্রয়কৃত হস্তান্তর প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। রাজবাড়ী গোয়ালন্দে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে VGF চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক খোকনুজ্জামান এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেনামুল হাসান মিন্টু ও ৪ নং ওয়ার্ড সদস্য ইমরান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে ঈদযাত্রার নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। সভায় মিল্টন ভূঁইয়া জানান, স্টিমার সার্ভিস 2 ট্রিপ করা, ফেরি রাস্তা দ্রুত সংস্কার, ওঠানামা দ্রুত ও নিরাপদ করার জন্য লাল বোটের সংখ্যা বাড়ানো, সি ট্র্যাকের ব্যবস্থা করা, গুপ্তছড়া ঘাটে যাত্রী ছাউনি নির্মাণ করা, উভয় ঘাটে নৌ পুলিশ মোতায়েন করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় সন্দ্বীপ প্রেস ক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, সাবেক ছাত্রনেতা আবু সায়েম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাদুল্লাহ সজীব, মহিলা দলের সভাপতি
খেলনা মেম্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।